স্ট্রাকচার অফ ম্যাটার এই অংশে তোমাকে স্বাগতম জানাচ্ছি। স্ট্রাকচার অফ ম্যাটার, ম্যাটার জিনিসটা কি আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছুই হচ্ছে কোনো না কোনো ম্যাটার বা পদার্থ। চেয়ার, টেবিল, বই, খাতা, অক্সিজেন, বাতাস সব কিছুই হচ্ছে কোনো না কোনো পদার্থ। এই ম্যাটারগুলো দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। আইদার এই ম্যাটারগুলোকে বলা হয়েছে এলিমেন্ট, অথবা এই ম্যাটারগুলোকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড। অর্থাৎ আমরা যত ম্যাটারই পাই না কেন এগুলো হয় এলিমেন্ট অথবা কম্পাউন্ড। এলিমেন্ট কি? যখন সিঙ্গেল কম্পোনেন্ট দিয়ে কোনো একটা জিনিস তৈরি হবে সেটাকে আমরা বলবো হচ্ছে এলিমেন্ট। সাপোজ ফর এক্সাম্পল, তুমি হচ্ছে একটা সোডিয়ামের টুকরা নিছো। এই সোডিয়ামের টুকরাটা কিন্তু শুধু সোডিয়াম দিয়েই তৈরি, এখানে আর অন্য কোনো কিছু নাই। অথবা তুমি একটা লোহার দণ্ড নিছো, এই লোহার দণ্ডটা হচ্ছে শুধু আয়রন দিয়ে তৈরি, এখানে অন্য কোনো কিছু নাই। অর্থাৎ যখন কোনো একটা জিনিস দিয়ে একটা হোল কম্পোনেন্ট বা একটা টোটাল জিনিসটা তৈরি হবে, টোটাল ম্যাটারটা তৈরি হবে, তখন ওইটাকে আমরা বলবো হচ্ছে এলিমেন্ট, যেখানে মাল্টিপল কোনো কিছু থাকবে না। ঠিক আছে? কিন্তু যখন একাধিক জিনিস মিলে একটা জিনিস তৈরি করবে, তখন ওই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড। অর্থাৎ মোর দেন টু এলিমেন্ট যদি কোথাও থাকে, টু অথবা মোর এলিমেন্ট যদি কোথাও থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড। এই টু অর মোর এলিমেন্টের মধ্যে একই জিনিসও থাকতে পারে, একাধিক জিনিসও থাকতে পারে। ফর এক্সাম্পল, সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে লবণের একটা সংকেত। লবণকে আমরা সোডিয়াম ক্লোরাইড বা NaCl দিয়ে প্রকাশ করি। এই NaClটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এখানে আমরা সোডিয়াম পাবো, Na পাবো, আর Cl পাবো বা ক্লোরিন পাবো। যেহেতু এখানে দুইটা এলিমেন্ট মিলে গেছে, তাই এটাকে আমরা এখন আর এলিমেন্ট না বলে বলবো হচ্ছে কম্পাউন্ড, মানে এখানে দুইটা জিনিস আছে। আবার যদি আমরা এই জিনিসটা দেখি, এটা হচ্ছে চিনির সংকেত। চিনির মধ্যে কার্বন থাকে, সি দিয়ে বোঝা হচ্ছে কার্বন থাকে 12টা, এইচ মানে হাইড্রোজেন থাকে 22টা, অক্সিজেন থাকে 11টা। অর্থাৎ 12, 22, 11, প্রায় এখানে হচ্ছে 12 আর 22 হচ্ছে 34, 45টা জিনিস থাকে। এর মধ্যে 12টা কার্বন থাকে, 22টা হাইড্রোজেন থাকে, 11টা অক্সিজেন থাকে। যেহেতু দুইটার বেশি আছে, দুইটা বা তার বেশি আছে, তাই এটা হচ্ছে একটা কম্পাউন্ড। অক্সিজেন, অক্সিজেন হচ্ছে আমরা প্রকাশ করি সাধারণত ও দিয়ে, কিন্তু সাধারণত অক্সিজেন একা থাকতে পারে না, দুইটা অক্সিজেন একসাথে মিলে O2 আকারের পরিবেশে পাওয়া যায়। যেহেতু এখানে O2 দিয়ে প্রকাশ করছি, হ্যাঁ, অর্থাৎ এখানে দুইটা অক্সিজেন আছে, তাই এটাকে আমরা বলবো কম্পাউন্ড। হাইড্রোজেন, হাইড্রোজেন একা থাকতে পারে না, দুইটা হাইড্রোজেন মিলে একসাথে থাকে। যেহেতু এখানে দুইটা বা তার বেশি আছে, তাই এটাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড। আবার মনে করো একটা সোডিয়ামের টুকরা নিলাম, এই সোডিয়ামের টুকরাটাকে যদি আমি ভাঙতে থাকি, একটা সময় গিয়ে আমি একটা সোডিয়াম, সিঙ্গেল সোডিয়াম পাবো। এখানে কিন্তু আর কোনো সোডিয়াম নাই, শুধু একটা সোডিয়াম পাচ্ছি। তখন এই জিনিসটাকে আমি বলবো হচ্ছে এলিমেন্ট। অর্থাৎ যদি সিঙ্গেল কম্পোনেন্ট থাকে তখন এটাকে বলবো এলিমেন্ট। যখন কোনো একটা পদার্থ বা ম্যাটারকে আমরা ভাঙতে থাকলে একাধিক পদার্থ পাবো, তখন সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের চারপাশে যত ম্যাটার আছে, হয় সেগুলো এলিমেন্ট অথবা সেগুলো হচ্ছে কম্পাউন্ড। এখন এলিমেন্ট বা মৌলিক পদার্থ আমাদের প্রকৃতিতে পাওয়া যায় হচ্ছে 118টা। এই 118টার মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় একদম, প্রকৃতিতে আমরা ন্যাচারালি আল্লাহর মধ্যে পাই হচ্ছে 98টা, আর বাকি 20টা হচ্ছে ল্যাবে আর্টিফিশিয়ালি তৈরি করতে হয়। তো টোটাল এলিমেন্ট আছে 118টা, এর মধ্যে ন্যাচারাল এলিমেন্ট 98টা এবং আর্টিফিশিয়াল এলিমেন্ট আছে হচ্ছে 20টা, টোটাল 118টা। ঠিক আছে? এলিমেন্টকে প্রকাশ করার জন্য আমরা যেই অক্ষরগুলো ইউজ করি সেগুলোকে বলা হয় সিম্বল। ফর এক্সাম্পল, আয়রনকে আমরা প্রকাশ করি Fe দিয়ে। আসলে আয়রন আমরা বলি, কিন্তু এটার আসল নাম হচ্ছে ফেরাম। তো ফেরামের প্রথম দুইটা অক্ষর হচ্ছে Fe, তো আয়রনকে আমরা প্রকাশ করি Fe দিয়ে। তাই এটা হচ্ছে আয়রনের সিম্বল। হাইড্রোজেনকে আমরা প্রকাশ করি H দিয়ে, এটা হচ্ছে হাইড্রোজেনের সিম্বল। সোডিয়ামকে আমরা প্রকাশ করি Na দিয়ে, কারণ সোডিয়ামের আসল নাম হচ্ছে ন্যাট্রিয়াম। ন্যাট্রিয়াম লিখতে Na লাগে, তাই Na হচ্ছে এটার সিম্বল। ক্লোরিনকে আমরা প্রকাশ করছি Cl দিয়ে, এটা হচ্ছে এটার সিম্বল। তাহলে সিম্বল কি? এলিমেন্টকে প্রকাশ করার জন্য আমরা যে অক্ষরগুলো ইউজ করি সেগুলোকে বলা হয় সিম্বল। সিম্বল লেখার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যেমন সাধারণত এটা এক অক্ষর, দুই অক্ষর বা কখনো কখনো তিন অক্ষর বিশিষ্ট হতে পারে। সাধারণত এক অক্ষর বিশিষ্ট বা দুই অক্ষর বিশিষ্টই হয়। তো যদি এক অক্ষর বিশিষ্ট হয় সেক্ষেত্রে এটা হবে ক্যাপিটাল লেটার, যেমন হাইড্রোজেন, এই যে অক্সিজেন, এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটারে লেখা থাকবে। যদি দুইটা অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, তখন প্রথম অক্ষরটা হবে বড় ক্যাপিটাল লেটার, পরেরটা হবে স্মল লেটারের। আয়রনকে আমরা শুধু F দিয়ে প্রকাশ করতে পারতেছি না, কারণ F দিয়ে হচ্ছে ফ্লোরিনকে ইন্ডিকেট করে। এখন আমি যদি F দিয়ে লিখি, তাহলে এটা কি ফ্লোরিনকে বোঝাচ্ছে নাকি আয়রনকে বোঝাচ্ছে আমি বুঝতে পারবো না। এই জন্য এটাকে ইন্ডিভিজুয়ালাইজ করার জন্য Feটাকে আয়রনের জন্য রাখা হয়েছে, এবং শুধু F যখন থাকে তখন সেটাকে আমরা ফ্লোরিনকে প্রকাশ করি। ঠিক আছে? এবং এই 118টা যে এলিমেন্ট আছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সিম্বল আছে। ওকে? তো এই হচ্ছে আমাদের সিম্বল লেখার নিয়ম। ক্লোরিনের ক্ষেত্রে দেখো আমরা প্রথম দুইটা অক্ষর CHটা না নিয়ে Cl নিছি, কারণ ক্লোরিন উচ্চারণের সময়
এই সিএইচ অংশটা কিন্তু উচ্চ থাকে, সি এর সাথে এলটা সরাসরি উচ্চারিত হয়। তাই উচ্চারণ যেহেতু সিএল দিয়ে হয়, তাই আমরা প্রকাশ করার ক্ষেত্রে বা সিম্বলাইজ করার ক্ষেত্রে আমরা সিএলটাকে ব্যবহার করি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এলিমেন্ট এবং এলিমেন্টের যে প্রকার সিম্বল নিয়ে কথাবার্তা। দ্বিতীয় হচ্ছে যখন দুইটা এলিমেন্ট একসাথে থাকবে, অর্থাৎ দুইটা অক্সিজেন একসাথে আছে, তখন এটাকে কিন্তু আমি আর এলিমেন্ট বলতে পারবো না। অক্সিজেন একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা আরেকটা এলিমেন্ট, দুইটাই কিন্তু এলিমেন্ট, কিন্তু যখন দুইটা একসাথে থাকবে তখন এটার নাম হয়ে যাবে কম্পাউন্ড। আর কম্পাউন্ডকে যখন আমরা লিখে প্রকাশ করি ওই জিনিসটাকে বলা হচ্ছে ফর্মুলা। অর্থাৎ কম্পাউন্ডের এক্সপ্রেশনটাকে বলা হয় ফর্মুলা, আর এলিমেন্টের এক্সপ্রেশনটাকে বলা হয় হচ্ছে সিম্বল। অক্সিজেন লেখার জন্য O2 লাগে, এটা হচ্ছে ফর্মুলা। হাইড্রোজেন দুইটা থাকে, তাই এটাকে আমরা লিখি H2 দিয়ে, এটাকে বলা হয় ফর্মুলা। লবণকে আমরা লিখি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটাকে সংক্ষেপে প্রকাশ করা হয় NaCl দিয়ে। তাহলে NaCl হচ্ছে একটা ফর্মুলা। এখানে হচ্ছে Na আছে, Clও আছে, দুইটাকে আমরা একসাথে লিখছি, তো এটা হচ্ছে একটা ফর্মুলা। ওকে, তো এই হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা। তাহলে আমরা কি কি শিখলাম? এলিমেন্ট, কম্পাউন্ড, এলিমেন্টের যে এক্সপ্রেশন সেটাকে বলা হয় সিম্বল, কম্পাউন্ডের এক্সপ্রেশনটাকে বলা হচ্ছে ফর্মুলা। এবার আরেকটা টপিক যেটা বুঝবো সেটা হচ্ছে মিক্সচার। মনে করো তুমি পানির মধ্যে একটু লবণ মিশিয়ে দিছো। এখন এই পানির মধ্যে কি কি আছে? পানি আছে প্লাস হচ্ছে লবণ আছে। এই পানি আর লবণ কিন্তু একজনের সাথে আরেকজন কোনো রিয়াকশন করে নাই, তাই তো? একজন কিন্তু একজনের সাথে রিয়াকশন করে না। অর্থাৎ যখন কোনো একটা জায়গার মধ্যে টু অর মোর এলিমেন্ট থাকবে কিন্তু কোনো রিয়াকশন হবে না, তখন এটাকে বলা হয়েছে মিক্সচার। দেখো আমি যখন লিখছি সোডিয়াম এবং ক্লোরিন, এটাও কিন্তু আমরা মিক্সচার বলতে পারতাম, কিন্তু সোডিয়াম এবং ক্লোরিনকে যখন আমরা একসাথে রাখি তখন তারা কিন্তু আর আলাদাভাবে সোডিয়াম আর ক্লোরিন হিসেবে থাকে না, একসাথে মিলে সোডিয়াম ক্লোরাইড গঠন করে ফেলে, অর্থাৎ তারা রিয়াকশন করে ফেলে। যখন রিয়াকশন করে ফেলবে তখন ওইটা হয়ে যাবে কম্পাউন্ড, কিন্তু যখন রিয়াকশন করবে না তখন আমরা ওই জিনিসটাকে বলবো মিক্সচার। তুমি বালুর মধ্যে যদি পানির মধ্যে যদি একটু বালু দিয়ে রাখো, এই বালিটা কিন্তু পানির সাথে মিশবে না, তখন এটাকে আমরা বলছি মিক্সচার। কিন্তু তুমি যদি হচ্ছে অন্য কিছু মিশিয়ে ফেলো, মনে করো তুমি দুইটা হাইড্রোজেন নিয়ে ফেলছো আবার ব্রোমিন নিয়ে ফেলছো, এই হাইড্রোজেন আর ব্রোমিন মিলে তৈরি করে ফেলবে হচ্ছে HBr, একটা অন্য যৌগ রিয়াকশন করে ফেলবে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড। ঠিক আছে, তাহলে দুইটাই হচ্ছে মাল্টিপল জিনিস দিয়ে তৈরি, মিক্সচার এবং কম্পাউন্ড, কিন্তু মূলনীতি হচ্ছে মিক্সচারের ক্ষেত্রে যেই জিনিসগুলো মিলে তৈরি হবে এরা নিজেদের মধ্যে কোনো রিয়াকশন ঘটাবে না, কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে তারা নিজেদের মধ্যে রিয়াকশন করে ফেলবে। তো এই হচ্ছে আমাদের কিছু বেসিক জিনিসপত্র। এখন আমরা যদি বইয়ের দিকে যাই, বইয়ের মধ্যে দেখো এই কথাগুলো বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে হচ্ছে এলিমেন্ট নিয়ে। এলিমেন্ট কি? যখন শুধু অনলি ওয়ান কম্পোনেন্ট দিয়ে তৈরি হবে তখন সেটাকে বলবো আমরা এলিমেন্ট। আর যখন মোর দেন টু থাকবে, যেমন হচ্ছে টু ডিফারেন্ট কম্পোনেন্ট পাইছি, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড। ওকে, আচ্ছা, তাহলে সল্টের মধ্যে সোডিয়াম এবং ক্লোরিন থাকে, যেহেতু দুইটা জিনিস আছে তো এটাকে আমরা এখন আর এলিমেন্ট না বলে বলবো হচ্ছে কম্পাউন্ড। আমরা যখন বলি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন থাকে, অক্সিজেন থাকে, একাধিক জিনিসপত্র থাকে এবং এরা পরস্পরের সাথে রিয়াকশন করে ফেলে। রিয়াকশন করে কার্বন আর কার্বনও থাকে না, অক্সিজেন আর অক্সিজেন থাকে না, মিলেমিশে তৈরি হয়ে যায় কার্বন ডাইঅক্সাইড। তাই এটাকে আমরা বলবো হচ্ছে একটা কম্পাউন্ড। ওকে, এই জিনিসগুলো এই জায়গার মধ্যে বলা হয়েছে। মরিচা, লোহারকে যখন আমরা রাখি, লোহার উপরে দেখা যায় যে মরিচা পড়ে যায়। মরিচা জিনিসটা কি? লোহাতে থাকে হচ্ছে আয়রন, এবং আয়রনের সাথে বাতাস থেকে আসে হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মিলে বিক্রিয়া করে ফেলে তৈরি করে হচ্ছে Fe2OH। এবং কেন হয়? এটা হচ্ছে পানির উপস্থিতিতে হয়, অর্থাৎ এখানে আমরা কিছু পানিও পাই, 2 থেকে 3 অণু। ঠিক আছে, তো যেহেতু এখন একটা টোটাল একটা কম্পাউন্ড তৈরি করে ফেলছে, এখন এইটার একটা আলাদা সংকেত পাচ্ছি। এই মরিচাকে বলা হয় Fe2O3 এবং Fe2O4 মনে হয়, সংকেতটা ভুলে গেছি। তো মরিচার সংকেত হচ্ছে এটা, একটু দেখে নিও। ঠিক আছে, তো মরিচের মধ্যে একাধিক এলিমেন্ট একসাথে থাকে, তো এটাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড। আর মিক্সচার মানুষটা কি? এই যে লবণ এবং ওয়াটারকে আমরা একসাথে মিশাইছি কিন্তু নিজেদের মধ্যে কোনো রকমের রিয়াকশন করে নেই, তাই এই জিনিসটাকে আমরা বলতেছি মিক্সচার। এবার স্মলেস্ট পার্টিকেল থিওরি, এই জিনিসটা আসলে কি বোঝায়? একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, যে একটা সোডিয়ামের টুকরাকে যদি আমি ভাঙতে থাকি, একটা সময় কি আমি সোডিয়ামের টুকরো পাবো, একদম ছোট ছোট শুধু সোডিয়াম পাবো, আর কিচ্ছু পাবো না। এই জিনিসটাকে কিন্তু আমি আর ভাঙতে পারবো না, ছোট করতে করতে একটা পর্যায়ে গিয়ে এই জিনিসটাকে আমরা ভাঙতে পারবো না। অর্থাৎ এটার যে স্মলেস্ট পার্টিকেলটা আছে ওই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাটম। অ্যাটম, ওকে, অ্যাটম বলবো। আবার আমি যদি এক মুঠ লবণ নেই, এটাকে ভাঙতে থাকি, লবণের টুকরাটাকে ভাঙতে থাকলে একটা সময় গিয়ে পাবো হচ্ছে অনেকগুলো সোডিয়াম ক্লোরাইড পাবো, অনেকগুলো সোডিয়াম ক্লোরাইড পাবো। এখন এই সোডিয়াম ক্লোরাইডটাকে যদি আমি এখন ভাঙার চেষ্টা করি, সোডিয়াম এবং ক্লোরিন আলাদা হয়ে যাবে।
এখন কিন্তু আমি এই যে সোডিয়াম আর ক্লোরিনটাকে যদি ভাঙতে চেষ্টা করি, সোডিয়ামটাকে কিন্তু আমি আর ছোট ভাগে ভাগ করতে পারবো না, ক্লোরিনটাকে কিন্তু আমি আর ছোট ভাগে ভাগ করতে পারবো না। এই যে একটা ক্ষুদ্রতম অংশ বা স্মলেস্ট পার্টিকেল যেটাকে আর ভাঙা যায় না, ওই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাটম। ওকে, ওই কথাটাই বলা হয়েছে। এখন অ্যাটম জিনিসটা আসলে কেমন, অ্যাটমকে কি আসলেই ভাঙা যায় না নাকি যায়, এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন বিভিন্ন রকমের থিওরি দিয়েছেন। এই থিওরিগুলোকে এখানে বলা হয়েছে। প্রথম যে ব্যক্তি এই অ্যাটম নিয়ে থিওরি দিয়েছেন ওনাকে বলা হয় ডেমোক্রিটাস। ঠিক আছে, ফার্স্ট থিওরি উনি দিয়েছেন। এই সময় উনি বলছেন যে অ্যাটমকে আর ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায় না। ওই সময়ের সাপেক্ষে আসলে কথাটা সত্য ছিল, অ্যাটমকে আর ভাগ করা যায় না। কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি যে অ্যাটমকে আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায়, অর্থাৎ প্রত্যেকটা অ্যাটম বা পরমাণু হচ্ছে তিনটা জিনিস দিয়ে তৈরি। পেন দিয়ে তৈরি, পেন পেন মানে কি প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন দিয়ে তৈরি। অর্থাৎ পরমাণুকেও যদি আমরা ভাঙি তখন আমরা প্রোটন পাবো, ইলেকট্রন পাবো, নিউট্রন পাবো। ঠিক আছে, এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে পরমাণুর গাঠনিক উপাদান। ঠিক আছে, তো ওনার থিওরিটা আসলে ভুল বের হয়েছে। পরবর্তীতে তার কন্টেম্পোরারি দুইজন ফিলোসোফার ডেমোক্রিটাসের সাথে সমসাময়িক দুজন, প্লেটো এবং অ্যারিস্টটল, ওনারা বলছে কি যে না, আসলে কথাটা ঠিক বলেন নাই উনি। পরমাণুকে আমরা যতই ভাঙি না কেন এর চাইতেও ক্ষুদ্র অংশ পাবো। অর্থাৎ সোডিয়ামের যে একদম সিঙ্গেল স্মলেস্ট পোর্শন, এটাকে যদি আমি ভাঙি ওনাদের মতে, অর্থাৎ প্লেটো আর অ্যারিস্টটলের মতে আমরা আরও ক্ষুদ্র ক্ষুদ্র সোডিয়াম পাবো। এটাও কিন্তু আসলে ঠিক না। এই সোডিয়ামটাকে ভাঙলে কিন্তু আমরা আর সোডিয়াম পাবো না, তখন আমরা পাবো হচ্ছে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। অর্থাৎ এদের থিওরিটাও ভুল, এই থিওরিটাও ভুল। একদম শেষে গিয়ে আরেকজন বলছে 1803 সালে ডাল্টন নামক একজন ব্যক্তি, উনি মোটামুটি একটা ভালো সংজ্ঞা দিয়েছেন, কিন্তু এটার মধ্যে অনেক রকমের সীমাবদ্ধতা আছে। ওনার থিওরিটা অনেক ক্ষেত্রে এই ডেমোক্রিটাসের সাথে মিলে যায়। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে একটা এক্সট্রিমলি স্মল পার্টিকেল, এবং এটা হচ্ছে the atoms of an element identical in size, mass and chemical properties। অর্থাৎ তুমি একটা সোডিয়াম নিলে একটা জায়গা থেকে, অন্য জায়গা থেকে তুমি যদি আরেকটা সোডিয়াম নাও, তবে এই দুইটার মধ্যে কোনো রকমের অমিল নেই, দুইটা একদম সেম জিনিস। ঠিক আছে, কিন্তু তুমি যদি একটা সোডিয়াম নাও আর একটা যদি অক্সিজেন নাও, দেখবে এদের মধ্যে কোনো কিছু পার্থক্য আছে। অর্থাৎ ওয়ান এলিমেন্ট আর ডিফারেন্ট ফ্রম অ্যানাদার এলিমেন্ট, অর্থাৎ সোডিয়াম একটা এলিমেন্ট, অক্সিজেন একটা এলিমেন্ট, এই দুটোর মধ্যে কোনো না কোনো পার্থক্য আছে। কিন্তু তুমি যদি দুইটা সোডিয়াম নাও, পাশাপাশি দুইটা সোডিয়ামের মধ্যে আর কোনো পার্থক্য নাই, এরা প্রত্যেকে আইডেন্টিক্যাল ইন সাইজ, ম্যাস অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস। এই কথাটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, এই কথাটাও এরকম বলা হয়েছে, পড়তে পারবা। এরপর যে জিনিসটা লেসন 4 অ্যান্ড 5-এর মধ্যে যে জিনিসটা আছে সেটা কি, ওই যে আমরা যে বলছিলাম মলিকিউল জিনিসটা নিয়ে বলা হয়েছে। মলিকিউল কি, যখন দুইটা অক্সিজেন মিলে একত্রে অবস্থান করবে, O2 আকারে থাকবে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে মলিকিউল। ঠিক আছে, পানি পানির যে সংকেতটা সেটাকে আমরা বলেছি H2O। H2O কে আমরা যদি আরও ভালোভাবে দেখি তখন দেখব পানির যে কণাগুলো সেগুলো হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন এবং অক্সিজেন পরস্পরের সাথে এরকমভাবে থাকে। অর্থাৎ এদের মধ্যে 104.5 ডিগ্রি একটা কোণ উৎপন্ন হয়। এই কথাটা এখানে বলা হয়েছে, এটা তোমাদের লেভেলে খুব একটা দরকার নেই। তারপর অ্যাটম কি আর সিম্বল কি, সেই জিনিসগুলো আমরা জানলাম একটু আগেই। সিম্বল হচ্ছে এলিমেন্টকে যেভাবে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় সিম্বল। আর অ্যাটম হচ্ছে স্মলেস্ট পার্টিকেল অফ দ্য মানে স্মলেস্ট পার্টিকেল অফ দ্য এলিমেন্ট, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাটম। ঠিক আছে, এই কথাগুলো এখানে আবার ঘোরায় ফিরায় বলা হয়েছে। এখন যে জিনিসটা পার্টিকেলস অফ দ্য অ্যাটম, এখন অ্যাটমকে ভাঙলে আমরা কি কি পাবো। সাধারণত একটা অ্যাটম নিয়ে যদি আমরা বলি, একটা নতুন পেজ নেই, ধরো এটা হচ্ছে একটা অ্যাটম। একটা অ্যাটমের একদম কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। একসাথে প্রোটন এবং নিউট্রনকে বলা হয় হচ্ছে নিউক্লিয়াস। সাধারণত কোনো একটা পদার্থে প্রোটন এবং নিউট্রন দুইটাই থাকে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন দুইটাই থাকে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের নিউক্লিয়াসে শুধু প্রোটন থাকে, কোনো নিউট্রন থাকে না। ওকে, এই যে প্রোটন এবং নিউট্রনটা কেন্দ্রে থাকতেছে বা সেন্টারে থাকতেছে, এই সেন্টারকে ঘিরে এই যে আশেপাশে আমি অনেকগুলো ছোট ছোট এক্সিস কল্পনা করতেছি। এই যে কক্ষপথগুলো বা এই যে যেখানে ঘিরে ঘিরে সৌরজগতের মতো আমাদের যে সৌরজগৎটা আছে, সূর্যকে কেন্দ্র করে আশেপাশে অনেক গ্রহ নক্ষত্র ঘুরতে থাকে, গ্রহ ঘুরতে থাকে। একইভাবে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্লিয়াসের চতুর্দিকে হচ্ছে আরও কিছু জিনিসপত্র থাকে। এই যে নিউক্লিয়াসের চতুর্দিকে যে জিনিসগুলো ঘুরতেছে এগুলোকে বলা হয় ইলেকট্রন। ইলেকট্রন
ঠিক আছে? প্রোটন হচ্ছে সাধারণত পজিটিভ চার্জযুক্ত, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত। একটা পরমাণুতে সাধারণত যতগুলো প্রোটন থাকে, ধরো একটা পরমাণুতে প্রোটন আছে 5টা, ওই পরমাণুতে সাধারণত ইলেকট্রনও 5টা থাকে, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত। তাই আলটিমেটলি 5টা পজিটিভ 5টা নেগেটিভ থাকতে থাকতে একজন একজনকে নিউট্রাল করে দেয়। তাই পরমাণু বা অ্যাটমগুলো হচ্ছে সাধারণত নিউট্রাল থাকে। কেন নিউট্রাল থাকে? যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন থাকে, এই জন্য এটাকে বলে নিউট্রাল। আর নিউট্রনের হচ্ছে সাধারণত কোনো রকমের চার্জ থাকে না। তাহলে কি বললাম? একটা পরমাণুকে যদি আমরা আরও ছোট ছোট ভাগে ভাগ করি, একটা সময় কি আমরা পাবো হচ্ছে একদম কেন্দ্রে থাকে প্রোটন, এবং নিউট্রন, এই দুইটাকে একত্রে বলা হয় নিউক্লিয়াস। সাধারণত সব অ্যাটমের মধ্যে প্রোটন এবং নিউট্রন দুইটাই থাকে, শুধু হাইড্রোজেনের মধ্যে শুধু প্রোটন থাকে, কোনো রকমের নিউট্রন থাকে না। একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রনও থাকে, ঠিক আছে? যেহেতু প্রোটন এবং ইলেকট্রন পরস্পরের সংখ্যা সমান, তাই দুইজনে মিলে তৈরি করে একটা নিউট্রাল কম্পোনেন্ট তৈরি করে। ওকে, এই কথাটা আমরা এখানে বলতেছি, এইগুলোই এখানে বলা হয়েছে, ঠিক আছে? যে ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন এবং প্রোটন থাকে। হাইড্রোজেনের মধ্যে কোনো নিউট্রন নেই, শুধুমাত্র প্রোটন আছে। আবার হিলিয়ামের কথা যদি আমরা বলি, হিলিয়ামের মধ্যে 2টা প্রোটন থাকে, 2টা নিউট্রন থাকে। আবার যেহেতু প্রোটন 2টা থাকে, তাহলে তার ইলেকট্রন থাকবে হচ্ছে 2টা, তাহলে হিলিয়ামের মধ্যে সব 2টা 2টা করে থাকে। এগুলো তোমরা বড় হলে আর একটু ডিটেলসে জানতে পারবা, আপাতত এর বেশি তেমন কিছু দরকার নেই। এবার বলছে যে সলভেন্ট কি? ওয়াটারকে বলা হয় ইউনিভার্সাল সলভেন্ট, কারণ কি ওয়াটার মোটামুটি প্রায় সব কিছুকে নিজের মধ্যে মিশিয়ে ফেলতে পারে, দ্রবীভূত করে ফেলতে পারে। ওয়াটারকে বলা হয় ইউনিভার্সাল সলভেন্ট। কিন্তু অন্যান্য যে সলভেন্টে আমরা দেখি না কেন, এখানে দেখা যায় কিছু জিনিস মিশে কিছু জিনিস মিশে না। হ্যাঁ, ম্যাক্সিমাম জিনিসপত্র ওয়াটারে মিশে, তাই ওয়াটারকে বলা হয় ইউনিভার্সাল সলভেন্ট। তারপর তোমাদেরকে এখানে একটা টাস্ক দেওয়া হয়েছে যে অন্য একটা ওয়াটারের বদলে অন্য কোনো একটা সলভেন্টকে নিয়ে আসো, এবং দেখো এখানে কে কে মিশ্রিত হবে মিশ্রিত হয় না, সেটা নিয়ে আর কি তোমাদের এই চ্যাপ্টারটা ক্লোজ করা হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি বেসিক কিছু কথাবার্তা। এর বাইরেও আরও অনেক কথা আছে, কিন্তু তোমাদের লেভেলে সব কিছু দরকার নেই, কারণ আমরা একটু আগে দেখতে পেলাম পরমাণুকে ভাঙলে প্রোটন ইলেকট্রন নিউট্রন পাওয়া যায়। কিন্তু বাস্তবিক অক্ষরে এই প্রোটন ইলেকট্রন নিউট্রন ছাড়াও পরমাণুকে ভাঙলে আরও অনেক কিছু পাওয়া যায়, মেসন পাওয়া যায়, কোয়ার্ক পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। তো এগুলো আসলে বড় ক্লাসের জিনিসপত্র, এত কিছু তোমাদের দরকার নেই। তোমাদের লেভেলের যে জিনিসটুকু আছে, এটুকুর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো, আমি ইনশাল্লাহ এটা আনসার দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ।